এত সাহস করার দরকার নেই, যেহেতু সবাই বলতেছে যে ওখানে কিছু আছে। তারপরে আমার ওই কাজিনটা গেল যে ঠিক আছে সমস্যা নেই, আমি যাই, আমি আবার কারোর সাথে শেয়ার করে ঘুমানো এটা আমার পছন্দ না। ফাইন, ও গেল। যাওয়ার পরে কিছুক্ষণ প্রায় 1-2 ঘন্টা না 3 ঘন্টা পরে সে লিটারালি মানে স্ক্রল করে করে নামছিল সিঁড়ি, স্ক্রল করে করে নামছে। এটা দেখে আমাদের মানে সবার দরজার সামনে এসে সে মানে নক করতে পারছিল না, যে আমার লিটারালি গুজবাম দিচ্ছে এবং আমি লিটারালি হয়ে গিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে সে যখন আসলো সে কথাও বলতে পারতেছিল না যে কী হয়েছে তার সাথে। তো আসার পরে সে যখন ওই যে দরজার সবাই মানে দেখলো যে সে মানে স্ক্রল করতেছে, আমরা তো সবাই ভয় পেয়ে গেলাম কি হইলো, আমরা গেলাম দেখতে গেলাম যে কি হইলো। তখন ওই যে অনেকেই জানে যে উপরে কিছু আছে। কে? অমানিশা। অমানিশা রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4-এ। হ্যালো দর্শক, আপনারা শুনছেন এবং দেখছেন ঢাকা FM। আর ঢাকা FM-এ এই মুহূর্তে আমি রনি আছি আপনাদের সাথে, এবং আমার সাথে স্পেশাল একজন গেস্ট আছে। আশা করি যারা ঢাকা FM-এর রেগুলার ফলোয়ার এবং যারা ঢাকা FM শোনেন এবং দেখেন তারা সবাই তাকে চিনবেন। আমার সাথে আছে পিঙ্কি আপু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রথম নিজেকে গেস্ট হিসাবে দেখে মানে একটু অন্যরকম লাগছে। আমারও খুব ভালো লাগছে, যে মানে ভালো লাগার কারণটা হচ্ছে যে খুবই কাছের মানুষেরা যখন গেস্ট হতে চায় সেটাকে একটু ডিফারেন্ট মনে হয়। সেটাই আমি ওইটাই বলছিলাম, আপনি যখন বলছিলেন যে স্পেশাল গেস্ট, তখন আমার কাছে মনে হলো আমিও তো মাঝে মাঝে বলি স্পেশাল গেস্ট, আজকেই আমি স্পেশাল গেস্ট হিসাবে আমাদের নতুন একটা আয়োজনে আমি আছি অমানির সাথে। খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। বাট আপনার এই হাসিটা কতক্ষণ থাকবে আমি জানি না। অফ এয়ারে একটু আগে যে ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করছিলেন, সেটা নিয়ে আজকে আমরা গল্প করব। তার আগে আমি একটু বলে নিই, অমানিশা যারা রেগুলার শুনছেন বা দেখছেন আমাদেরকে, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে আমি যখন ট্যাক্সি ক্যাবে আসছিলাম তখন একটা ড্রাইভারের কাছ থেকে একটা ভয়ানক একটা ঘটনা শুনছিলাম। তো সেটা আসলে এতটা ভয়ানক যে এইটা নিয়ে আমাদের আলাদা একদিন একটা এপিসোড করা যেতে পারে। সেটা আমরা কোনো না কোনো এপিসোডে সেটা শেয়ার করবো আর কি। তো আজকে খুবই মানে ন্যাচারাল একটা বিষয় কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে সেটা নিয়ে আমি বলছি। যেহেতু পিঙ্কি আপু আমার সাথে আছে, আশা করি আমাদের এই ঘটনা আপনারা আমাদের সাথে এনজয় করবেন। একটু ভয় লাগবে, ভয়ের পাশাপাশি অনেকেই মানে খুবই আগ্রহী হবেন যে আসলে ঘটনাটা সত্যি নাকি বানানো। তো এইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আমরা অমানিশাতে আমরা বানানো বা মানে ওই টাইপের কোনো ঘটনা আমরা শেয়ার করি না। আমরা যেটা করি, আমাদের পরিচিত ফ্রেন্ডস বা আপনাদের মধ্যে কেউ কেউ যারা আছেন যাদের রিয়েলিস্টিক ঘটনা আমাদেরকে শেয়ার করেন, সেই ঘটনা নিয়ে আমরা পর্যালোচনা করে তারপরে আমরা দর্শকদের বা যারা ভিউয়ার্স আছে তাদের জন্য শেয়ার করি। তো পিঙ্কি আপু, মানে খুবই ভয় লাগছে। আপনি শুরু করার আগে মনে হচ্ছে কিসের মধ্যে ঢুকতে যাচ্ছি। আশা করি আপনার ঘটনা যেটা শুনছিলাম সেটা তো আরো বেশি ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে। আসলে আমি যেটা বলছিলাম, যেটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি, করব নাকি শুরু করব নাকি আপনার? আমি শুনছি, তার আগে আমি একটা ঘটনা বলবো, তারপরে আপনারটা যেহেতু একটু স্পেশাল, যেহেতু ফ্যামিলির একটা ঘটনা, সেই ক্ষেত্রে আপনারটাতে পরে যাচ্ছি। তো আমার একটা ঘটনা, সেটা প্রায় করোনাকালীন সময়কার কথা আর কি। তো আমি যেহেতু আরেকটা স্টেশনে দীর্ঘদিন কাজ করেছি, তো আমাদের 31st নাইটে কোনো একটা 31st নাইটে আমাদের একটা স্পেশাল পর্ব যাওয়ার কথা ছিল, যেরকম আপনি স্পেশাল আজকে। তো এরকম একটা স্পেশাল পর্ব যাওয়ার কথা ছিল। তো আমাদের ওই দিনের প্ল্যান ছিল যে আমরা ভয়ঙ্কর কোনো হন্টেড জায়গা খুঁজে বের করব। তো সারাদিন পরিশ্রম করে আমরা খুঁজে বের করতে পেরেছি, এবং আমরা যখন শিওর হয়েছি যে এই জায়গাটা আসলে খুবই হন্টেড বা খুবই ভয়ঙ্কর, পরিত্যক্ত একটা বাড়ি, এটা মোহাম্মদপুরে বসিলা নামে একটা জায়গা আছে। তো বসিলা নামে একটা জায়গা আছে, ওখানে
বুড়িগঙ্গার তীরে আর কি। আচ্ছা। বুড়িগঙ্গা নদী তো আসলে ঢাকার বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, যদিও বুড়িগঙ্গার পানি খুব একটা সুবিধার না, একটু দূষণ আছে ওখানে। বাট ওই জায়গাটা আমরা যখন মার্ক করলাম, তো স্থানীয় আমাদের এক বড় ভাই ছিলেন, ওনার নাম হক ভাই। আচ্ছা। হক ভাইকে আমরা প্রথমে ফোন করি, কারণ ওনার বাসাটা বুড়িগঙ্গার তীর ঘেঁষে ওনার বাসা। তো হক ভাইকে আমি আগেই ফোন করে নিশ্চিত হয়েছি যে আসলে এইরকম পরিত্যক্ত বাড়ি ওখানে আছে কিনা, সেটার ব্যাপারে একটু আমাকে বলেন। হক ভাই বলল, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু ওখানে আমরা কেউ যাই না। ওখানে গেলে নাকি কেউ চেপে ধরে বা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এরকম কিছু সিমটম ঘটে আর কি ওখানে। আচ্ছা আচ্ছা। তো আমরা চাচ্ছিলাম যে এরকম কিছু ঘটুক। আমরা যারা গোস্ট লাভার, মানে আমরা তো ভূতকে ভালোবাসি। এটা যদিও শুনতে, হ্যাঁ যদিও শুনতে একটু খুব মানে একটু হাসি পাচ্ছে, বাট ভূতের সাথে না না, এই ব্যাপারটা না, আপনি যে বলছেন না যে ভূতকে ভালোবাসি, এটা অন্যরা তখন চিন্তা করবে ভূতকেও ভালোবাসা যায়, মানে এটা তো ভূত তো ঘাড়ে চেপে বসে, কিভাবে ভালোবাসবো? এখানে ভালোবাসার আরেকটা সম্পর্ক আছে। আমরা যদি প্রেমিক প্রেমিকার ভালোবাসার কথা বলি, দেখবেন যে একজন একজনকে ভাবছে, শয়নের স্বপ্নে তাকেই ভাবছে, সবসময় এসে যাচ্ছে। তো আপনি যখন ভূত নিয়ে গবেষণা শুরু করবেন, যদিও ভূত বলে কিছু নাই, কিন্তু আমরা যারা মুসলিম তারা জিনকে, আমরা যারা খারাপ জিন থাকে, জিনদের মধ্যে তো অনেক তফাৎ বা ভেরিয়েশন আছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে ভয় টয় দেখায়, তাদেরকে আমরা ভূত হিসেবে চিহ্নিত করি। ধরেন আপনি একটা অন্ধকার কোনো একটা জায়গায় হাঁটছেন, হুট করে একটা বিড়াল চলে আসলো, কালো রঙের বিড়াল এসে আপনার সামনে পথ রোধ করে দাঁড়ালো, সেক্ষেত্রে ভয় লাগবে আপনার। ওই বিষয়গুলোকে আমরা ভূত হিসেবে তুলে নিয়ে আসার চেষ্টা করি। যারা অমানিশা রেগুলার শোনেন বা শুনছেন এখন, তারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করছি, একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে আমি ভূতকে ভালোবাসি এবং আপনি ভূত নিয়ে পড়ে থাকতে ভালোবাসেন এবং ভূত রিলেটেড কথাবার্তা শো আপনি করছেন, তো এই সময়টা কি আপনার কি মনে হয় যে আপনার আশেপাশে আসলেই কিছু আছে, যেটা আপনি একটু আগে বলছিলেন, যেটা নিয়ে আমরা চিন্তা করি, সেটা কিন্তু মাঝে মাঝে আমাদের সাথে হয়ে যায়? আচ্ছা, কি আছে মানে আনফরচুনেটলি হয়ে যায়, এবং কিছু ব্যাপার থাকে যে আমরা যেখানে ভূত নিয়ে কিছু করতে যাই, সেখানে একটা বাধা বিপত্তির ব্যাপার আছে। তো এইখানে আপনি শুরুতে যখন আমাদের সুশান্ত দা যখন আমাদের সেট ডিজাইনটা দেখছিলেন যে কিভাবে সেট ডিজাইন করা যায়, এবং পেছনে আমাদের লাইট নিয়ে একটা ঝামেলা হচ্ছিল, এবং আমরা যতবার যে কোনো জায়গায় এই ভূত নিয়ে কথা বলতে গিয়েছি বা ঘটনা নিয়ে কিছু একটা বানাতে গিয়েছি, সেই সব জায়গাতে না এরকম একটা সমস্যা হয়। কিন্তু এটা তো কিন্তু কোইন্সিডেন্সও হতে পারে না? আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছিলাম ব্যাপারটা, যে আপনি যখন এগুলো নিয়ে কাজ করছেন, অনেক সময় সবাই মনে করে আচ্ছা এটা কোইন্সিডেন্সলি হয়ে গেছে, মাথায় আপনি আগের দিন একটা হরর মুভি দেখলেন, তারপর দিন আপনার সাথে কিছু একটা হলো, এইটা হয় হচ্ছে আমরা আসলে আমাদের বয়সের কিছু ব্যাপার আছে, যে আমরা ধরেন ইন্টারমিডিয়েটের একটা ছেলে বা মেয়ে যখন হরর মুভি দেখবে, বা ক্লাস 6-7-এর একটা ছেলে মেয়ে যখন হরর মুভি দেখবে, তখন তার মধ্যে টানা 7 দিন কিন্তু সে রাতে হয়তো বাথরুমে যেতে ভয় পাবে, হয়তো এমনিতেই বাথরুমে কোনো বাতাসে একটা শব্দ হয়েছে, মনে হবে না ওই হরর মুভির ভূত এখানে চলে এসেছে। কিন্তু এইটা আবার কিন্তু আরেকটা ব্যাপারও আছে এখানে, যে এরকম আমরা কিছু হন্টেড জায়গায় লাইভে গেলে আমাদের ভিডিও ক্যামেরা নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বা টর্চ লাইট নিয়ে গিয়েছি, লাইট জ্বলছে না, ব্যাটারি নষ্ট, এরকম হয়। যেটা বলছিলেন আমি আশা করি উত্তর দিতে পেরেছি। সেটাই বলতে পারছি, মানে বুঝতে পেরেছি। আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে এরকম কিছু হয় কিনা। হ্যাঁ, এরকম প্রায়ই হয়। আশা করি এই ঘটনার এখন যেটা বলবো দর্শকদের জন্য বা আপনি শুনবেন, এটার ভেতরেও এরকম কিছু পাবেন আর কি। আচ্ছা। তো হক ভাই যখন আমাদেরকে মানে আমাদের টিম আছে একটা, আমরা টিম প্রায় 6 ইয়ার্স হয়ে গেল আমরা কাজ করি একসাথে। তো আমাদেরকে যখন নিশ্চিত করলো যে না ওখানে আসলে ভয়ঙ্কর ব্যাপার আছে, সে যেতে চায় না, বাট সে আমাদের সাথে থাকবে, এতটুকু আশ্বস্ত করলো। সে ইসলামিক লাইনে পড়াশোনা করেছে, তো তাকে আমরা রাখতে চাচ্ছিলাম যে আসলে এইসব হন্টেড জায়গাতে একটু দোয়া কালামের ব্যাপার আছে, যেগুলো পড়লে আমাদের ভয়টা কাটবে, এরকম কিছু থাকে। তো আমরা এখান থেকে আমরা রওনা দিয়েছিলাম সেগুন বাগিচা থেকে। আচ্ছা, সেগুন বাগিচা থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছিলাম। আমার সাথে আমার বন্ধু ফারজাদ আছে। ফারজাদকে যারা অমানিশা শুনছেন
এবং দেখছেন তারা অনেকে ফারজাদকে চিনবেন, কারণ এই ভূত মিডিয়াতে ফারজাদকে চিনে না এমন কোনো অডিয়েন্স সম্ভবত নাই আমার জানা মতে আর কি। তো ফারজাদ আর আমি, ফারজাদের বেশ কিছু ডিভাইস ছিল, যে গাছের ছাল বাকলে ধরলে একটু সিগন্যাল দিলে বুঝবে যে এখানে অশরীরী আত্মা বা এই টাইপের কিছু থাকতে পারে। তো এই ধরনের ডিভাইস নিয়ে ও আবার খুব মানে ভূত নিয়ে এত ভূত লাভার যে একটা হন্টেড জায়গাতে অডিটে গেলে ও জার্নালিস্টরা এক ধরনের জ্যাকেট পরে না, একটু অনেকগুলো পকেট লাগানো থাকে, বা তারপরে এইখানে একটু লাইট লাগানো থাকে ডাক্তারদের মতো, কপালে লাগিয়ে ছোট একটা লাইট আছে, মানে ও ফুল প্রফেশনালি ভূত নিয়ে সে করতে পছন্দ করে। এরকম একটা গেট আপ নিয়ে যখন আমরা গেলাম, হক ভাইকে পেলাম বাসার পরিত্যক্ত বাসার নিচেই, দেখি আমাদের জন্য ওয়েট করছিল। তো হক ভাই আমাদেরকে চা কফি শেয়ার করতে চাচ্ছিল, আমরা বলছি না, এখন যেহেতু রাত তখন 11টার মতো বেজে গেছে। তো বুড়িগঙ্গার ওই সাইডটা একটু নির্জন থাকে। এইদিকে আবাসিক এলাকা আছে, বসিলা ব্রিজ বা ব্রিজের পরে আটিবাজার নামে একটা জায়গা আছে। এই সাইডে বা ওই সাইডে প্রপার জায়গাগুলো খুবই সাউন্ড থাকে, মানে প্রচুর মানুষের সমাগম থাকে। বাট একদম বুড়িগঙ্গার তীর ঘেঁষে কিছু ল্যান্ডের মতো আছে, যে কৃষকরা ওখানে জমিতে কিছু চাষ টাস করে এরকম আর কি। আবার নদীর পার ভেঙে গেছে কোথাও, এরকম ব্যাপার আছে। তো ওইখানে তখন নির্জন ছিল। তো হক ভাইকে বললাম চা কফি খেতে গেলে তো আবার আমাদের মুভ করতে হবে, তো আমরা চা কফি খাবো না, তো আপনি আমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখান। তো হক ভাই বলছেন আমি আপনাদের সাথে আছি। তো ফারজাদ এর মধ্যে লাইট টাইট সব কিছু রেডি করে ফেলেছে, আমার হাতে ভিডিও ক্যামেরা ছিল। তো আমরা শুরুতে পরিত্যক্ত বাড়ি, তো বেশ কয়েকটা রুম আছে, দোতলায় আছে, নিচেও আছে। নিচে যাওয়াটা খুব ইজি। তো দোতলায় দেখলাম যে অনেক বট পাকুর গাছের যে শিকড়, যে বটের গাছ থেকে দেখেন না শিকড়ের মতো উপর থেকে নিচ পর্যন্ত পড়ে থাকে, শক্ত দড়ির মতো। ছোট বাচ্চারা ওইখানে ঝুল্লু টাইপের খেলতে পারে আর কি। তো এরকম দোতলা থাকে, এই বট গাছের শিকড় বাকল সব এইভাবে ঝুলে ঝুলে পড়ে আছে। তো ওইটা দেখে আমাদের প্রথমে ভয় লাগলো, যে এটা তো জায়গাটা আসলেই খুবই হন্টেড, এবং এখানে আসলে জানি না কি হবে। তো ফারজাদের খুবই সাহস, ফারজাদ আমাকে বললো আমি সামনে থাকবো, তোমরা দুইজন আমার পেছনে থাকো। আচ্ছা। আমি আমার পেছনে হক ভাই, এবং হক ভাইয়ের পেছনে আমরা দুইটা করে ক্যামেরাম্যান পার্সন রাখতাম। তো আরেকজন ক্যামেরা পার্সন ছিল, ওর নাম হচ্ছে আলামিন, ওকে আমরা পেছনে রেখেছি। আমার হাতে তো ক্যামেরা আছে। আর ফারজাদ দুটো ক্যামেরা ইউজ করতো, একটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা টাইপের, যারা বাইকে ইউজ করে ওই টাইপের একটা ক্যামেরা ছিল, আর ওর মাথায় লাইট জ্বালানো ছিল। তো পুরো অন্ধকার পরিত্যক্ত বাড়ি। তো আমরা যখন শুরুতেই আমরা চেষ্টা করলাম দোতলায় ওঠার জন্য, সিঁড়ি দিয়ে ওঠার কোনো ওখানে অপশন ছিল না, ওখানে পরিত্যক্ত ভাঙাচোরা বাড়ি। তো দেয়াল ভেঙে ভেঙে সিঁড়ির মতো হয়ে গেছে, বা স্থানীয় কিছু যারা মাদক সেবন করে এই টাইপের ছেলেরা ওখানে নেশা টেশা করে, ওরা আসলে ওই দেয়াল ভাঙতে ভাঙতে একটা সিঁড়ির মতো অবস্থান হয়ে গেছে ওখানে। তো আমরা অনেকটা একটু পাহাড়ে যেভাবে ওঠে সেভাবে একজনকে ধরে, দেয়াল ধরে, ইট ধরে ধরে আমরা উঠে গেছি আর কি। তো ওঠার পর দেখি একেবারে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। লাইট যেখানে লাইটটা পড়ছে ফারজাদের মাথা থেকে, ওই জায়গাটুকু শুধু দেখা যাচ্ছে যে ওখানে কি আছে। তো দেখি যে ভেতরে ভেজা, স্যাঁতস্যাঁতে ভেজা, আর ওয়াল ভেঙে ভেঙে গিয়েছে, কিছু গাছের শুকনো পাতা পড়ে আছে। তো মোটামুটি আমরা ওইখানে হাঁটা চলা করে আমরা আমাদের মতো করে একটু ভিডিও বানাচ্ছিলাম, যে এখানে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। বাট ওখানে ঢোকার পর থেকে তো ভয়ে এক ধরনের আমাদের গা ঝিমঝিম করছিল, মাথা ঘোরাচ্ছিল, কারো এরকম হচ্ছিল, আমাদের টিমের এরকম হচ্ছিল আর কি। তো অবশেষে আমরা আবিষ্কার করলাম যে দোতলায় আসলে কিছু নেই। দোতলায় শুধু জংলি বড় বড় গাছের ছাল বাকল, তারপরে পাতা, এগুলো আছে। এটা 2 রুমের বাসা, বারান্দা ভাঙাচুরা ছিল একদম। বারান্দাতে আমরা যেতে গিয়ে জানি যে ওখানে অনেক ঝোপ জঙ্গলের মতো হয়ে গেছে, যদি কোনো সাপ থাকে, সাপে কামড়ানোর একটা ভয় থাকে। তো আমরা নিরাশ হয়ে আবার কষ্ট করে নেমে আসলাম। তো ফারজাদ এখন বলছিল যে আমরা নিচতলাটা একটু ঘুরে দেখি। তো বললাম নিচতলা তো খুব ইজি, দেখাই যাচ্ছে, মোটামুটি একটু লাইট ধরলে দেখা যাচ্ছে দেয়াল টেয়াল আর কি। তো ওইখানে যত বিপত্তি ঘটেছে আমাদের,
একদম সিরিয়াসলি বলছি যে অলরেডি আমার ভিতরে ভয় কাজ করছে, মানে সত্যি ঘটনা যখন আপনি ফেস করবেন, যেটা অফ ইয়ারে বলছিলেন, আপনি চিন্তা করে দেখেন যে সত্যিকারের ঘটনা, ভয়ানক ঘটনা যখন ফেস করে বের হয়ে এসছেন, এবং আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ঘটনা বলার সময় কিন্তু আপনার একটু বুঝবাম হবে বা ভেতরে হৃদস্পন্দন বেড়ে যাবে, এরকম হবে আর কি। তো আমরা যখন সিরিয়ালি নিচতলা দিয়ে প্রথমে একটা ড্রয়িং রুমের মতো ছিল, সবই ভাঙাচোরা, কিন্তু এটা কল্পনা করে নিতে হবে। যারা আমাদের শুনছেন, আমি যেটা বলছি, আপনারা একটু কল্পনার জগৎটাকে বিস্তৃত করেন, তাহলে এটাকে ফিল করতে পারবেন। একেবারে পরিত্যক্ত ভাঙাচোরা বাড়ি, ড্রয়িং রুমের মতো বোঝা যাচ্ছে, যেটা এক সময় ড্রয়িং রুম ছিল, লাল ইটের বাড়ি ছিল এটা। তো আমরা ড্রয়িং রুমে ঢুকে ফারজাদ আবার একটু দেয়ালের ইটের মাটিটা টেস্ট করছিল যে কতদিন আগের এটা হতে পারে। হয় না যে অনেক সময় দেখবেন যে ইট নরম হয়ে যায়, ইটে হাত দিলে ইটের গুঁড়া পড়ে যাচ্ছে, হ্যাঁ এরকম হতে পারে। তো এরকম হচ্ছিল, আমরা দেখছিলাম, যে যার মতো করে দেখছি, হুট করে সাদা গাউন পরা একটা অপরূপা সুন্দরী একজন নারী আমাদের সামনে চলে আসলেন। আসলে হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে আমি আসলে কোন লেভেলের ভয় আমরা পেয়েছিলাম। এইটাই তো, হ্যাঁ। তো যখন দেখলাম মানে একই দৃশ্য তিনজন দেখছে, তিনজনে দেখছি, চারজন ছিলাম আমরা, চারজন দেখছেন। হক ভাই তো ও একেবারে দেখি মানে চুপ হয়ে গেছে, মানে ওর ধারণা ছিল এখানে কিছু আছে, এবং সত্যিই হয়েছে। আমি যখন দেখলাম যে সাদা গাউন পরা একজন নারী, মানে আমরা অনেক সময় মুভিতে যেরকম দেখি, হ্যাঁ হ্যাঁ, আমিও ইমাজিন করছিলাম, সাদা গাউন পরা একটা প্রিন্সেস খুব সুন্দর সাজুগুজু করে সামনে চলে আসছে। তো আমরা তখন ভয়ে, তখন উনি মেয়েটা আমাদেরকে বলছিল যে আপনারা কারা। তখন আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি তার মানে এটা মানুষ, জিন হলে তো আমাদের সাথে কথা বলবে না। তো আমরা আবার ভয়ে বললাম যে আমরা আসলে একটা গণমাধ্যমে কাজ করি, একটু পুরনো প্রত্নতাত্ত্বিক টাইপের ঘর বাড়ি পেলে আমরা সেখানে একটু অডিট করি, আমরা এইভাবে বলেছি, আমরা বলিনি ভূত দেখতে এসেছি। তো এইটা শুনে উনি কিছুই বললো না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো, বললো একটু স্থির হয়ে বললো কতক্ষণ থাকবেন। আমরা বললাম না, আমরা একটু পরে ব্যাক করবো। তো এই কথা বলতে বলতে আরেকজন সেম ওনার মতো সুন্দরী আরেকজন সামনে চলে আসছে, এবং ওনার হাতে একটা রূপার একটা ট্রে, মানে আমরা যেটা বিভিন্ন রকম আলিফ লাইলা বা ওই ধরনের সিরিয়ালে দেখি যে ট্রেতে করে একটু পেয়ালা বা কিছু আছে, শারাপ টারাপ আছে, এরকম সেম ওই রকমই হবে। উনি ওই মেয়েটাও আমাদের সামনে এসে দাঁড়ালো, এবং ওনাদের দুইজনের ফেসে এত আলো, তখন আমাদের যে টর্চ লাইটে কতটুকু আলো সেই অনুভূতি আমরা ভুলে গিয়েছিলাম। পুরোটা অন্ধকারই ছিল, ওরা জাস্ট আপনাদের লাইটের সামনে আসছে। হ্যাঁ, লাইটের সামনে আসেনি, লাইট তো আমরা ধরে দেয়াল দেখছিলাম, এর মধ্যে মনে হচ্ছিল যে পূর্ণিমার দুটো চাঁদ আমাদের সামনে এসে দাঁড়ালো। তো আমরা এতটা ভয় পেয়েছি, যখন আরেকজন আসছে, সেম আরেকজন আসছে, চেহারা কিন্তু প্রায় কাছাকাছি। ধরেন আপনি যদি একটা জায়গায় বেড়াতে গিয়ে সেম আপনার মতো একজনকে দেখেন, এটা মানে সারপ্রাইজ হবেন এবং ভয়ও কাজ করবে যে এইটা আবার কীভাবে সম্ভব, আমার মতো সেম একই পোশাক, একই গড়ন, একই চেহারা। তো এই দুইটা অপসরই কারা ছিল এটা আমরা জানি না। পরে আমরা দ্রুত ওখান থেকে প্যাক করে আমরা চলে এসেছি, এবং আসার পরে টানা কয়েকটা মাস আমাদের মানে আমরা একটা ঘোরের মধ্যে ছিলাম, স্বাভাবিক যে এইরকম এটা আসলে কি মানুষ নাকি অন্য কিছু আমরা জানি না। অডিয়েন্স আপনাদের উপর ছেড়ে দিলাম যে এটা তো মানে অস্বাভাবিক। হ্যাঁ, আপনার কাছে কি মনে হচ্ছে? ধরেন আপনি একটা মানে পরিত্যক্ত একটা বাড়িতে গিয়েছেন, আমি তো মানে চিন্তাই করতে পারছি সামনে থেকে দুইটা মানে আলো বা একটা যেটা আপনি বলছেন সুন্দর দুটো নারী আসলো এবং জিজ্ঞেস করলো, মানে অপসরি আর কি, মানে ধরেন ওনাদের মানে অনেক সুন্দর এবং মানে যেখানে আপনি দেখেন যে মেঝে প্লাস্টার ফেটে ভেঙে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, পানির মতো জমাচ্ছে, ময়লা আবর্জনা। আপনাদের মনে হয় না ওদেরকে আরেকটু প্রশ্ন করি নাকি? না, আমরা আসলে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। পরে আমাদের যেটা হয়েছে, ওই দিন তো আমাদের ওই স্টেশনে একটা স্পেশাল লাইভ করার কথা ছিল, তো আমরা ওখানে প্যাক করে এসে বাইরে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে আমরা আসলে ঘটনাটা আমরা বলে শেয়ার করেছি, কিন্তু ওই জায়গাতে আমরা আসলে শ্যুট নিতে পারিনি। তো ওনাদের সামনে তো কোনোভাবেই সম্ভব না যে আপনারা ঠিক আছে, আপনারা দাঁড়িয়েছেন, আপনাদের একটু ভিডিও নেই, আপনাদের এটা তো সম্ভব না। মানে ওই সময়টা যেটা হয়েছে যে আমরা জান নিয়ে
ফেরত আসতে পারলে বাঁচি। তো পরে আমরা চিন্তা করলাম যে এটার ভেতরে কোনো নেশাদ্রব্য বা এই টাইপের কেউ খাচ্ছিল কিনা, এরকম হবে কিনা, বাট এটা সম্ভব না, কারণ যারা নেশা করবে তারা তো এত সুন্দর সাজুগুজু করে একটা আলোর মতো, তারা তো এখানে থাকবে না। আবার মানে এটা তো মানে এমনিতেও তো থাকা সম্ভব না ওখানে, যদি আপনি যে কোনো কিছু খেতে গেলেন বা ইয়া করতে গেলেন ওখানে তো থাকাই সম্ভব না, যেভাবে আপনি বললেন যে পুরোটা স্যাঁতস্যাঁতে একটা জায়গা। ওনাদের আরেকটা বিষয় আমি ভুলে গিয়েছি বলতে, এটা যারা দর্শক শুনছে আমার মনে হয় আপনাদের লাইফে বা কোনো ঘটনার মধ্যে দিয়ে এটার একটা মানে নমুনা পেতে পারেন। সেটা হচ্ছে যে ওনাদের মানে হাঁটুর নিচে আমরা ওইভাবে তাকাইনি, বাট মনে হচ্ছিল যে হাঁটুর নিচে কিছু নাই, ভাসছিল আর কি, ভাসছিল। তো পিঙ্কি আপু, আপনি শুরুতে বলছিলেন না যে আসলে আপনার মিরপুরের একটা ঘটনা, সেখানে যাচ্ছি। তো এইটা আমি দর্শকদের এতটুকু শিওর করতে পারছি যে আমরা মোটামুটি শিওর হয়েছিলাম যে ওনারা আসলে মানুষ না, কোনো অপসরই হতে পারে, বা আমরা ভয়ে ওনাদের সাথে কন্টিনিউ করিনি এবং খুবই চুপচাপ একটা দুটো কথা বলেছিল, তাও বাংলায় বলেছিল, দেন আমরা ওখান থেকে বের হয়ে আসি। আমি জানি না আসলে এটা কি, এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, এটা নিয়ে কমেন্টস করতে পারেন, বা এই ধরনের কোনো ঘটনা যদি আপনাদের লাইফে ঘটে থাকে সেটা অমানির সাথে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো অমানিশাই ছিল, হ্যাঁ অমানিশাই ছিল, এই যে অন্ধকারে কিছু ঘটে যাচ্ছে, কিছু একটা হচ্ছে আসলে। বাট এইখানে আমাদের ধারণা ছিল যে পরিত্যক্ত বাড়ির দোতলায়, যেহেতু দোতলাটা বেশি ভয়ঙ্কর, এই জন্য আমরা আগে উঠেছিলাম যে দোতলায় যেহেতু কিছু নাই তার মানে নিচতলাতে কিছু নাই, থাকবে না। নিচতলাতে অনায়াসে অনেকে ঢুকে যেতে পারে, ওই গ্রামের মানুষ বা সাইড থেকে যদি কেউ আসে, ধরেন কেউ সিগারেট খাওয়ার জন্য যদি আসে একটু নিরিবিলি, সেও তো ঢুকে যেতে পারে। তো এইরকম ব্যাপার থাকে। যাই হোক, এখান থেকে আমরা মোটামুটি বের হয়ে আসতে এবং আমাদের সে ঘর কাটতে অনেক দিন সময় লেগে গিয়েছিল, এটা এখন আমরা মিস করি। আর দর্শক, শুরুতে বলছিলাম যে আজকে আমাদের স্পেশাল গেস্ট পিঙ্কি আপু। পিঙ্কি আপুকে যারা ঢাকা এফএম রেগুলার শোনেন এবং দেখেন, যারা ভিডিওতে বা বিভিন্ন পোস্টারে যারা দেখেন, আমি ওনার পরিচয় আর দিতে চাচ্ছি না। পিঙ্কি আপু আমার সাথে আছেন, আজকে আমার সাথে জয়েন করেছেন, কারণ হচ্ছে পিঙ্কি আপুর এক গেস্টের বাসার কিছু ঘটনা নিয়ে, বাড়ির কিছু ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমি তো খুবই ইন্টারেস্টেড। আমি এসে যখন শুনলাম যে উনি আমাকে একটু অফিয়ারে বলছিলেন, তো তখন আমার খুব ইচ্ছে হচ্ছিল যে না, ওনাকে নিয়ে একটা স্পেশাল পর্ব করা যেতে পারে। তো আমি যাচ্ছি পিঙ্কি আপুর কাছে, একটু ঘটনাটা যদি সুন্দরভাবে আমি বলছি। তার আগে আমি আপনাকে যতটুকু বলেছিলাম, ওটা যেহেতু মিরপুরের ঘটনা বলেছিলাম, তার আগে থেকে আমি যদি বলি, সেটা আমার দাদুর বাড়ির কাহিনী। তো আমাদের দাদুর বাড়ি হচ্ছে 2 তলা, হ্যাঁ। তো উপরের তলায় না কোনো লাইট আছে না কিছু, মানে টোটালি অন্ধকার থাকে, আমরা ওখানে যাইও না। যদি অনেক বেশি সবাই মিলে একসাথে হয়, যেটা হয় দাদু নানুর বাড়িতে, যে একসাথে মিলে সবাই আমরা গেলে তখন হচ্ছে ওখানে ওঠা হয়, এছাড়া আর কোনো কেউ থাকে না। আমরা গেলে আমরা নিচতলাই থাকি এবং অনেক বড়, বুঝতেই পারছেন সেই দাদুর বাড়ির কথা, ছোটবেলা থেকে সেখানে সবাই থাকছি। তো মাঝে মাঝে দাদুর বাড়িতে যাওয়া হয়। এটা কয়তলা বাসা? 2 তলা বাসায়। ওকে। আশেপাশে পেছনে একটা পুকুর, তার সামনে বড় উঠান, তার সামনে আবার ক্ষেত, সবকিছু আশেপাশে একটা গ্রামের দৃশ্য যেরকম হয় ওরকমই। তো ওটার পাশেই কিন্তু বাসা বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। তো 2 তলার মধ্যে আমরা সবাই মিলে যখন যাই, ঈদে বলেন যে কোনো প্রোগ্রামে, আমরা নিচের তলায় থাকি এবং পুরোটা একদম এল শেপের। তো এল শেপের সব রুমে সবাই থাকে। তো সামহাও ওই সময়টাতে যখন আমরা গিয়েছিলাম তখন মানুষ একটু বেশি হয়ে গিয়েছে। তো এখন সব রুম বুকড, মানুষ বেশি, মানে ফ্যামিলি প্রোগ্রামে যে কাজিন বা সবাই একসাথে, সবাই একটু বেশি মানুষ হয়ে গিয়েছে। তো উপরে কেউই যায় না, মানে এটা একটা, আমি যখন শুনলাম কেন যায় না, কারণ সবাই বলে যে উপরে কিছু আছে। আচ্ছা আচ্ছা। কিছু আছে, কি আছে কেউ জানি না আমরা। হ্যাঁ, তো আমরা তো ওই যে এখনকার মানুষজন এসব তো বিশ্বাসই করে না যে কি আছে। তো ব্যাপারটা ওরকম, আমরা নিচে সবাই রুম দখল হয়ে গিয়েছে। তো আমার একটা কাজিন, সে হচ্ছে সাহস করলো যে আমি থাকি উপরে, কি হবে, এবং তার সাথে আমিও মনে করলাম যে ঠিক আছে যাই, বা দেখি কি হবে। আমরা দুইজন তো মানে খুব হরর মুভি দেখতে পছন্দ করি, বা যেটা আপনি বলছেন, মানে এগুলো ভালো লাগে। তো ও সাহস করাতে আমি আবার, যেহেতু ওখানে না কারেন্ট আছে, ইভেন না লাইন আছে, কারেন্টের লাইন আছে, কিছুই নাই, নিচতলায় সব আছে। ওকে। তো আমরা গেলাম উপরে। তো আমরা ওই দিন রাতে আমরা ঘুমাবো। তো
সামহাও ঘুমানোর জন্য আমি আবার বললাম যে না থাক, তুমি যাও, আমি থাকি নিচে। তো আমরা আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, সে হচ্ছে ফোন ব্রাউজ করতে করতে সে ছিল একটা রুমটাতে। ওকে, তখন টাইম কটা হতে পারে? 12টা 12:30 মতো, 12:30 মতো। তো সব প্রোগ্রাম শেষ করে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, তো ঘুমানোর টাইমে সবাই যারা ওই যে বললাম বিভিন্ন রুমে আমরা ভাগ হয়ে গিয়েছি, আমরা আমাদের মতো থাকছি। আমি আর উপরে আমি বললাম যে না থাক, এত সাহস করার দরকার নেই, যেহেতু সবাই বলতেছে যে ওখানে কিছু আছে। তারপরে আমার ওই কাজিনটা গেল যে ঠিক আছে সমস্যা নেই, আমি যাই, আমি আবার কারোর সাথে শেয়ার করে ঘুমানো এটা আমার পছন্দ না। ফাইন, ও গেল। যাওয়ার পরে কিছুক্ষণ প্রায় 1-2 ঘন্টা না 3 ঘন্টা পরে সে লিটারালি মানে স্ক্রল করে করে নামছিল সিঁড়ি, স্ক্রল করে করে নামছে। এটা দেখে আমাদের মানে সবার দরজার সামনে এসে সে মানে নক করতে পারছিল না, যে আমার লিটারালি গুজবাম দিচ্ছে এবং আমি লিটারালি হয়ে গিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে সে যখন আসলো, সে কথাও বলতে পারতেছিল না যে কি হয়েছে তার সাথে। তো আসার পরে সে যখন ওই যে দরজার সবাই মানে দেখলো যে সে মানে স্ক্রল করতেছে, আমরা তো সবাই ভয় পেয়ে গেলাম, কি হইলো। আমরা দেখতে গেলাম যে কি হইলো। তখন ওই যে অনেকেই জানে যে উপরে কিছু আছে, তারপর রুকায়া করানো হলো, করায় টরায় তখন তাকে শাওয়ারটা নিয়ে টিয়ে সব কিছু করানোর পরে তাকে যখন একটু স্থির করলো, কথা বলার একটা আসলো, তখন তাকে জিজ্ঞেস করলো। সে যেটা বললো, আমি লিটারালি ঘামছি কথা শুনে। আচ্ছা, সে যেটা বললো যে সে ফোন ব্রাউজ করতে করতে সে এক পর্যায়ে ঘুম চলে আসছিল। সে ফোনটা রেখে সে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে তার মনে হলো তার হাত এবং পা কেউ একজন উপরে ভর করলো, মানে কেউ একজন উপরে উঠে আছে, ভারী মনে হচ্ছে এবং সে সেটাকে নাড়তে মানে নড়াচড়া করতে যাচ্ছে, পাচ্ছে না। তো এক পর্যায়ে সে চোখটা খুললো এবং তার কাছে মনে হলো কেউ একজন উপর থেকে চুল, অনেক লম্বা চুল, তার মুখের মধ্যে চুল বাড়ি খাচ্ছে। মানে এরকম মানে সে ফিল করতেছে লিটারালি, এবং সে সাথে সাথে দোয়া পড়া শুরু করছে এবং সে ওটা পারছিল না। মনে হলো যে সে বললো যে আমি কোনোভাবে জিনিসটাকে মানে ধাক্কা দিয়ে সে পড়ে গেল, যেহেতু সে ওই ফ্লোরিং করে ঘুমাচ্ছিল, সে ওইভাবেই সে স্ক্রল করে 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 সিঁড়ি দিয়ে নামলো। আচ্ছা, এখানে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে আপনি কতটুকু জানেন জানি না, বাট আমি সচরাচর অনেক শুনেছি যে জিনদের মধ্যে তো আসলে যারা একটু মানুষকে ভয় দেখায় বা দুষ্টুমি করে, তাদের মধ্যে কিছু নারী জিন, এই ধরনের কিছু জিন কিন্তু এরকম চুল, বড় চুল একটু আছাড় দিয়ে বা আঁচড় দিতে চায় কাউকে। এটা কিন্তু অনেক আগে থেকে এই ধরনের ঘটনা আমি শুনে আসছি। আমি যতদূর বুঝতে পারছি যে একদম হচ্ছে এটা মানে আপনি যেটা বললেন এটা সত্যি এরকমই হয়েছে। তারপরে কি হলো, সেম জিনিসটা কি হলো, এরপর থেকে যেহেতু যার বেশি সাহস সে এই জিনিসগুলোকে বিশ্বাস করতো না, এবং তার সাথে এবং আমাদের চোখের সামনে তার অবস্থা সেটা আমরা দেখলাম। এরপর থেকে আমরা আর উপরে যাই না। তো সামহাউ তার পরের মাসে আমাদের আবার যাওয়া হয়েছিল। তো আমাদের ড্রাইভার সে এক্স্যাক্টলি সেম রুমে সে গেল, গিয়ে সেখানে ঘুমালো। সকালবেলা আমরা উঠে দেখি কি আমাদের রুমের বাহিরে ড্রাইভার শুয়ে আছে, শীতের মধ্যে সে কাঁপতেছিল এবং সে বাইরেই শুয়ে আছে। তখন সে মানে সারা রাত কি হয়েছে, কি করলো, কি হলো আমরা তো জানি না। আমরা দেখলাম যে সে লিটারালি শীতের মধ্যে, মানে তখন এই টাইমটাতে যখন কুয়াশা, শীত, ভোরের মধ্যে সেরকম কাঁপছিল। যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন তুমি এখানে, তখন সেম ইস্যু তার সাথে হয়েছে, যে সে বললো যে আমার সাথে এরকম হয়েছে, আমি ওখানে থাকতে পারবো না, আমি এখানে থাকবো। এবং এইটা তো মানে আমাদের কাছে মানে আমরা যখন দেখলাম যে আমাদের চোখের সামনে এই জিনিসগুলো হচ্ছে, এবং মানে আমার সাথে না, মানে আমি দেখলাম জিনিসটা ভয়ঙ্কর আমাদের কাছে লেগেছে। এরপর থেকে আমরা উপরে কেউ যাই না, এখনও উপরে ওই জায়গাটা ওভাবেই আছে। দিনের বেলা সাহস করে যাওয়ার, কিন্তু রাতের বেলা কেউ মানে যখন আপনার একদম অন্ধকার হয়ে যায় তখন উপরে আর কেউ যেতে চায় না। এরপরে কি কখনো আপনারা ভেবেছিলেন বা কোনো প্ল্যান ছিল যে এখানে একটু দোয়া কলেমা পড়ে বা কোনো হুজুরদের ডেকে, কোনো আলেমকে ডেকে এটা একটু না, এরকম আসলে আমরা বললাম না যে যাওয়া হয় মাঝে মাঝে, তো আমরা তো ওই এরপর থেকে যাওয়া হলেও কিন্তু উপরে আমরা উঠি না। হ্যাঁ, তো ওটা মানে একটা আমাদের একটা ট্রমা বলেন, যেটাই বলেন, ওই যেটা বললাম যে আচ্ছা হয়েছে, ঠিক আছে, এটা নিয়ে আর করলে ওখানে আর যাওয়া যাবে না বা থাকা যাবে না। এখানে আমার মনে হয়েছে যে এই ধরনের কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি যখন ধরেন আপনি যে বাসায় থাকেন ঢাকায়,
যে বাসায় থাকেন, আপনি 1 মাসের জন্য কোথাও ট্যুরে গিয়েছেন বা 15 দিনের জন্য ট্যুরে গিয়েছেন, এই যে বাসাটা পুরোটা ফাঁকা, এমনিতেই অশরীরী বা জিন এরা কিন্তু যে কোনো ফাঁকা জায়গা বা কোনো ঘর বা পরিত্যক্ত জায়গায় কিন্তু এরা এমনিতেই চলাফেরা করতে পছন্দ করে। যখন একটা জায়গায় মানুষ থাকে না, যেরকম শুরুতে আমি যেই ঘটনাটা বলছিলাম যে পরিত্যক্ত জায়গাতে ওরা বাসা বাঁধতে পছন্দ করে। তা আপনি যেটা বলছিলেন যে উপরে যা হয় না বা কেউ ভয়ে যায় না, এই কারণে ওরা কিন্তু আরো পেয়ে বসেছে। ওরা দেখবেন যে ওখানে একটা বিস্তর একটা দখল নিয়েছে। তো সেখানে যেটা করতে হয়, যে আমার জানা মতে যেটা করতে হয়, যে খুব ভালো কোনো মানুষকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করলে মোটামুটি রিমুভ হতে পারে, যেটা আমরা দেখে আসছি। ওখানে যারা থাকছেন, মানে চাচা চাচি যারা থাকছেন, ওরা তো ওদের কাছে এটা কিছুই না। মানে আমরা মাঝে মাঝে যাচ্ছি, আমরা জিনিসটা ফেস করেছি, হ্যাঁ, এবং আমাদের সাথে হয়েছে। ওরা চলতেছে ফিরতেছে, ওরা যাচ্ছে উপরে, ছাদেও যাচ্ছে, এর উপরে ছাদ আছে, ওরা সব কিছুই করছে। সো ওরা নিজেরা কখনো রাতে গিয়ে হয়তো বা ওরা থাকেনি, যেটা ওদের, কিন্তু ওদের সামনেও কিন্তু জিনিসগুলো হয়েছে, যে চাচা চাচি ওখানে থেকেছে। তো ওরা অ্যাকচুয়ালি করা, আপনার বলার পর আমার মাথায় আসলো আসলে এটা বলা উচিত তাদেরকে, যেটা করা উচিত। ঠিক বলেছেন, আমি বলবো। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে মিরপুরের কথা, যেটা আপনার সাথে শেয়ার করছিলাম, সেটা আমি আমার যে কাজিনদের বাসায় আমি যাই, তো ওখানে প্রায় যাওয়া হয়। হ্যাঁ, তো আমি আমার কাজিন আমরা হচ্ছে ওই রুমটাতে ঘুমাই, যে যে বাসাটার কথা বলছি, একটা রুমে ঘুমাই, আর একটা রুমে হচ্ছে চাচা চাচি থাকে, আবার হচ্ছে ও কাজিনরা থাকে আর কি। তো আমরা দুইটা মেয়ে কাজিন হচ্ছে একটা রুমে থাকছি, এবং প্রত্যেকটা দিন আমরা রাতের বেলা কিছু হাঁটার শব্দ শুনি, এবং সেটা রাত 12টা হোক, সেটা 10টা হোক, রাত গভীর না, এটা সারাক্ষণ। আপনি দুপুরবেলা শোবেন, মানে সন্ধ্যার পরে আপনি বালিশে এভাবে মাথা রাখবেন, আপনি শুনবেন যে কেউ হাঁটছে। তো এটা আমরা যখন টের পাই, সেটা তখন হচ্ছে রাত 2:30 বাজে। তো 2:30 বাজে যখন আমরা এটার সাউন্ড পাচ্ছি, তখন আমরা আরো মানে ভালো করে শোনার চেষ্টা করছি, এবং আমি যখন সোজা হয়ে শুই, কোনো সাউন্ড পাচ্ছি না। যখন আমি মাথায়, মানে স্বাভাবিক একটা জায়গার মধ্যে আমি মাথায় কানটা দিয়ে আছি, তখন ধাম 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 করে হাঁটার শব্দ। তো আমি আর ও কথা বলছিলাম যে এটা কি হতে পারে। তো তখন 2টা-2:30 বাজছে, তখন আমি বলতেছি হয়তো বা এটা উপরে কেউ হাঁটছে। ঠিক আছে, ফাইন, উপরে কেউ হাঁটলে এত জোরে জোরে হাঁটবে, মানে আমি বুঝাতে পারবো না। আমার কাছে লিটারালি মনে হয় এত বড় বড় হাতির পা আছে না, হাতির পায়ের মতো শব্দ শোনা যায়, এবং শব্দটা আসলে ভারী শব্দ, এক্স্যাক্টলি ভারী শব্দ। তো ওটার জন্য আমরা আচ্ছা ওকে ফাইন, উপরে কেউ মনে হয় হাঁটছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তো স্বাভাবিক দুইটা কাজিন যেটা হয়, ঘুম আসে না, আমরা মুভি টুভি দেখি, 3টা 4টা 5টার দিকেও সেম শব্দ। কিরে, এই লোক কি ঘুমায় নাই, কেন শব্দ হচ্ছে, সেম শব্দ, হাঁটার শব্দ, এবং মানে কন্টিনিউয়াসলি। মানে এরপরে যেটা আমরা করলাম, পরদিন দুপুরে সেম শব্দ আমরা শুনতে পাচ্ছি। তখন দুজন মিলে কথা বলতে বলতে, আচ্ছা এটা কি আসলে কিসের শব্দ হতে পারে, আমরা অন্য রুমে যাই শুনি। তো অন্য রুমে গেলাম, অন্য রুমে ওই শব্দ নাই, কিন্তু ওই এক্স্যাক্টলি ওই রুমটাতেই শুধু হাঁটার শব্দ আমরা পাই। এবং আমার কাজিন যেটা বললো, যে তার সাথে মাঝে মাঝে যেটা হয়, সেটা হচ্ছে এটা সবাই বলে যে জিন দুষ্টামি করে, বা জিন কিছু একটা জিনিস লুকায় ফেলে, বা কিছু একটা করে, দুষ্টামি করছে, হ্যাঁ এরকম করে, এটা শুনেছি আমি। তো যতদিন না আমার সাথে হয়তো, আমি আসলে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন। তো আমার একটা খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট আমি ওদের বাসায় রেখে আমি বের হয়ে গেলাম। সেটা জানি এক্স্যাক্টলি টাইমটা কখন, 4টার দিকে, বিকেল 4টা। হ্যাঁ, 4টার দিকে। ওই ডকুমেন্টটা আমি বাসায় এনেছি 1টার দিকে, এনে ওই বিছানার মধ্যে আমি রাখলাম, রেখে আমি ছবি তুললাম, ছবি তুলে আমি যার ডকুমেন্ট তাকে আমি পাঠালাম। পাঠানোর পরে আমি হচ্ছে শাওয়ারটা নিলাম, খেলাম দিলাম, সব কিছু করে বাসা থেকে বের হয়ে গেলাম। রাতের বেলা যখন বাসায় ফিরলাম, দেখি যে ওই ডকুমেন্ট নাই। নাই কেন, আমি তো এখানে রাখলাম, এক্স্যাক্টলি ওই জায়গায় আমার ছবিও আছে, ওই জায়গায়, ওখান থেকে কোথায় গায়েব হলো। এবং পুরোটা বাসা তছ নচ করে খুঁজে ফেলে, যেহেতু ইম্পর্টেন্ট ডকুমেন্ট, মানে পুরোটা বাসা তছ নচ করে আমি খুঁজে ফেললাম, এবং এমন কোনো কোণা নেই যেখানে আমি দেখা বাকি আছে আর কি। হ্যাঁ, মানে এমন কোনো কোথাও নেই। তারপর যেটা হলো যে ওটার পাই নাই। তো আমি ওই যেটা বললাম হাঁটার যে ব্যাপারটা, ওটার সাথে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে একই জায়গায় একই রুমে কি হলো, আমরা ওই রুম থেকে এই রুমে শিফট করলাম। ওর আম্মু আব্বু ছিল না, পুরা বাসা ফাঁকা।
তো যে রুমটাতে শব্দ হয়, তো ওই রুমটাতে আমার কাজিন যেটা করে সব সময়, যেহেতু যখন কেউ বাসায় নেই, সিকিউরিটির একটা ব্যাপার থাকে, তো সে ঘুমানোর আগে যখন আমরা রুমে ঢুকবো তখন হচ্ছে পুরো ঘর চেক করে, কোনো লাইট অন আছে কিনা, কোনো চুলার অন আছে কিনা, বা কোনো দরজা খোলা আছে কিনা, সব কিছু চেক করে সে হচ্ছে রুমে যায়। এটা হচ্ছে ওর প্রতিদিনের একটা রুলস, সেটা মানে যে সে ওভার থিঙ্কার, সে এটা করে থাকে। তো সেদিনও সে কী করলো, সব কিছু চেক করে সে রুমে গেল। রুমে যাওয়ার পরে সে পানি খেতে উঠলো, এবং উঠার সাথে সাথে সে দেখলো কি তার পাশের রুমটাতে, যে রুমটাতে আমরা ছিলাম, যে বললাম শব্দ হচ্ছে, তো সেই রুমটাতে দরজা লাগানো এবং হচ্ছে লাইট অন করা। তো সে আমাকে ডাক দিল যে এই শোনা, আমি ওই রুমে না কেউ একজন আছে, এবং লাইট অন করা এবং দরজা লাগানো। তখন হচ্ছে 2টা, রাত 2টা। আচ্ছা, ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, এই কথা বলার সাথে সাথে আমার গুজবাম। আমি বলি, মানে ও বলতেছে, আমি ওর সাথে দুষ্টামি করতেছি, তুই মনে হয় জ্বালায় রেখে আসছিস। বলছে আমি যদি রুম জ্বালাই, মানে লাইটটা জ্বালাই, মানে ভুলে যদি অন করে রেখেও আসি, দরজা কেন আমি লক করব? আমি জানি ওকে, ও হচ্ছে সব কিছু চেক করে, সিকিউরিটি সব ঠিক আছে কিনা দেখে, কিন্তু সে দরজা কখনো লক করবে না। লাইট অন ভুলে থাকতেই পারে, সবার ভুলে যেতেই পারে। তখন আমি বের হলাম, আমি বের হয়ে এমনি করে তাকালাম, আসলেই ওই রুমের দরজা অফ এবং লাইট অন করা। এখন কি হলো, এখন তো আমাদের মনের মধ্যে একটা কিছু, মানে তখন কি দরজায় নক করেছিলেন? না, ওটাই বলছিলাম আর কি, যে আমরা তো ভয় পেয়ে গেলাম, কি হলো, ভেতরে কি কিছু কেউ আছে কিনা, বা যেহেতু হয় না চোর ডাকাত বা কিছু একটা, আমরা মানে ভয়ে আমরা ওটা করলাম। তো সে কি করলো, এখানে একটা ফানি কাহিনী হয়েছে, সেটা হলো সে কি করলো, একটা ছুরি, বড় একটা চাপাতির মতো একটা ছুরি নিল। তো ছুরি নেওয়ার পরে আমি দেখলাম যে ও ছুরি নিল, আমার মাথায় আসলো তাহলে ও মনে করতেছে ভেতরে কোনো চোর বা কিছু আছে, যে দরজা অফ করে লাইট অন করে সে কিছু একটা চুরি করছে। আমার কাছে এটা মনে হলো। তো যেহেতু ও চাপাতে নিয়েছে, তো ও তো পাল্টা একটা ব্যাক করবে যদি কেউ থেকে থাকে। তখন আমি কি করলাম, একটা খুন্তি আছে না, কি করব আমি, কি করব, মানে আমি ওকে সেভ করতে হবে, ওকে যদি পাল্টা হামলা করে কিছু একটা পেতে হবে, যেটা পাওয়া যায়। তা আমি কি করলাম, একটা কাঠের খুন্তি নিলাম, মানে তখন তো কাজ করতেছে না, এটা একটা ফানি ছিল, পরে বলছি। তো সে জাস্ট দরজাটা জাস্ট নক খুলে, মানে পুরোটা জাস্ট ঘুরিয়ে খুলে ফেললাম, দেখুন কেউ নাই, মানে লিটারালি কেউ নাই। তখন তো লাইট জ্বলছিল, ইভেন যে লাইটটা জীবনে কখনো আমরা অন করি না, ওইটা অন করা, এবং মানে ওই যে সে সবকিছু দেখে সবকিছু অন্যরকম উল্টায় পাল্টায়, মানে লিটারালি অন্যরকম একটা সিনারিও আমরা দেখছি ওখানে। দেখার পরে দুজনের দিকে তাকানোর পরে এটা কি হলো, মানে কেন হলো, এটা তো হওয়ার কথা না, মানে আমরা কি দেখলাম, কি হচ্ছে আমাদের চোখের সামনে। তো আমরা বুঝতে পারলাম, ওই ইকুয়েশন মিলাচ্ছি যে উপরে হাঁটা এবং ওই রুমটাতে এই জিনিসটা, আমরা বুঝেও দুজন না বুঝার একটা অ্যাক্টিং করছিলাম। ও এরপরে যে ফানটা বলছিলাম, যে ও আমাকে বলছে, তুমি কাঠের খুন্তি কেন নিলে, এটা তো একটা মারলেই তো ভেঙে যাবে, তুমি আমাকে কি সেভ করতা, যদি মাফ করো কেউ থাকতো তাহলে তুমি আমাকে কি সেভ করতা। তখন এটা নিয়ে আমরা হাসাহাসি করে, আমরা যখন রুমে ঢুকলাম তখন আমরা চিন্তা করলাম যে এটা কিভাবে হলো, এবং সে শিওর হয়ে বলছে যে আমি কখনোই লাইট অন করি না, আমি কখনোই এই দরজাটা খোলা রাখি না, আমি কখনোই এগুলো করি না, এটা কিভাবে হলো আমি জানি না। তখন আবার ওই হাঁটার শব্দ যেটা আমরা ওই রুমে পাচ্ছিলাম না, তখন আমরা নিজেরা ইকুয়েশন মিলিয়ে যেটা করলাম, মানে নিজেরা যেটা বের করলাম, ভুলও হতে পারে, এটা আপনি বলতে পারবেন ভালো। আমাদের ঠিক উপরের ফ্ল্যাটেই হচ্ছে একটা বেকারি হাউস, সেখানে হচ্ছে আপনার বেকারি বলতে মিষ্টি জাতীয় জিনিস বানানো হয় আর কি, যেমন কনফেকশনারি বেকারি, যে হ্যাঁ লাইক ধরেন কেক বা মিষ্টি, না লিটারালি মিষ্টি, রসগোল্লা বা হচ্ছে এগুলো বানানো হয় আর কি, রসগোল্লা বা মিষ্টির ওরা হচ্ছে বানায়, ওরা সেল করে অনলাইনে আই গেস। তো সারাক্ষণ ওদের ওটা চলতেই থাকে। তো আমরা ওটাকে যেটা করলাম, যে জিন হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে, রাইট, এটা আমরা সবাই, হ্যাঁ। তো আমাদের মাথায় যে ওই রুমটাতে আমি একদিন গিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছি, ওই রুমে ওই বাসাটাতে আমি গিয়েছিলাম, যে কি হয়, মানে কে হাঁটে, ইভেন জিজ্ঞেসও করেছিলাম, চল আমরা যাই জিজ্ঞেস করি যে কি হয় ওখানে রাতের। আমি জিজ্ঞেস করলাম এই রুমটাতে কেউ ঘুমায়, বলতেছে না আপু, এই রুমটাতে হচ্ছে আমরা মিষ্টি রাখি,
বানানো শেষ করলে ওখানে ফ্রিজ আছে, ওখানে মিষ্টি রাখি, এবং এই রুমটাতে কেউ যায় না। মানে বুঝতে পেরেছেন কোন রুমটার কথা বলছি, যে রুমটাতে আমরা সবসময় শুনি। তখন আপনারা কি রাতে হাঁটেন এখানে, মানে আপনারা কতটা রাত পর্যন্ত কাজ করেন? বলতেছেন আমরা তো আমাদের, যেহেতু এটা আমাদের অফিসের মতো, আমাদের একটা সার্টেন টাইম, সেটা হচ্ছে 11টার পর থেকে আমাদের সব স্টাফরা চলে যায়, যার মাত্র একজন থাকে। আমি উনি কি হাঁটাহাঁটি করে বা উনি কি কোনো কিছু করে? বলছে না, ওর রুম হচ্ছে এটা, উনি এখানেই ঘুমায়। ও হয়তো ক্লান্ত হয়ে আসলে ঘুমিয়ে যাচ্ছে, হ্যাঁ, যেহেতু লম্বা একটা পরিশ্রমের ব্যাপার থাকে ওখানে মিষ্টির দোকানে। সেটাই। তখন আমরা সেটা ঘুরে টুরে করলাম। এরপরে দারোয়ানের সাথে কথা বললাম যে উপরে কি কেউ মানে রাতে বেলা ছাদে হাঁটে কিনা। বুঝে না, ছাদ তো লক থাকে, কে হাঁটবে? তো আমি তখন বললাম যে আপনি বা 6 তলায় বা 7 তলায় কেউ কি আছে কিনা, বা 8 তলায় কেউ কি এরকম আছে কিনা যার সারা রাত ধরে কাজ করে? বলছে না, এরকম কেউই নাই। মানে আপনারা কনফিউশন দূর করার জন্য সবকিছু জেনে নেওয়ার চেষ্টা করছেন যে আসলে কেন হচ্ছে এই জিনিসটা, কে হাঁটছে, বা কোনো মানে আমি জাস্ট যেটা আমরা ফিল করছি, যেটা আমরা বুঝতে পারছি, সেটা কি আসলে না, যেটা কি মনের ভুল কিনা। এখানে একটু যুক্ত করি, তা না হলে আমি এটা ভুলে যাব। সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি তো বগুড়ায়। তো বগুড়ার দই মিষ্টি বিখ্যাত, এটা আপনি জানেন আশা করি, বা অডিয়েন্স যারা আছেন সবাই জানেন। তো বগুড়ায় যেটা খুবই ফেমাস, তো এরকম আমার পরিচিত দই মিষ্টির কারখানার মালিক বা শ্রমিক অনেক পরিচিত আছে। তো আমাদের নায়েব আলী নামে এক চাচা আছে গ্রামে। তো ওনার হচ্ছে সিজনাল ব্যবসা, কখনো মিষ্টির ব্যবসা করে, কখনো ফ্রুটসের ব্যবসা করে। তো ওনাকে একবার জিজ্ঞেস করছিলাম যে এই যে আপনার মিষ্টির দোকানে তো মিষ্টি কি বিক্রি হয়? তো উনি বলছিল যে মানুষ কিনে, কিন্তু কিছু কিছু মানুষ এসে কিনে যে 2-3 মণ কিনে ফেলে, যে 20 কেজি 1 মণ এরকম কিনে ফেলে। তখন আমার মিষ্টি সব শেষ হয়ে যায়। তো উনি একটু রহস্যের গন্ধ আমাকে দিয়েছিল, যে হয়তো এই টাইপের জিন বা কেউ, এরাও হয়তো একটা লেভাস ধরে এসে মিষ্টি কিনে নিয়ে যায়। এই যে বলছিলেন না যে উপরতলা মিষ্টি বানানো হয়, নিচে থাকার ব্যবস্থা, এইটার কোনো লিঙ্ক আপ হতে পারে যে কোনো জিন বা থাকতে পারে। আমরা ওটা চিন্তা করেই হচ্ছে ওখানে ওরা যারা আমার কাজিন যারা আছে ওরা থাকে, ওইটা চিন্তা করে আমি যদি যাই কখনো ওখানে, এরপরে আমি ওটা চিন্তা করেই থাকি, এবং হচ্ছে মনে হচ্ছে যে ঠিক আছে, ওরা মিষ্টি খেতে পছন্দ করে, বাবা তোরা মিষ্টি খা, বাট আমাদেরকে ডিস্টার্ব করিস না। এরপরে কি আর কোনো রহস্য বা কিছু পাওয়া গিয়েছে কিনা ওখানে? রহস্য বলতে ওই যেটা বললাম, প্রথম তো আমরা তো মানতেই পারছিলাম না যে এরকম কিছু হয়, যেদিন না আমরা ওই বাসায় গিয়ে দেখলাম যে ওরা ওই রুমটাতে কি করে। আচ্ছা আচ্ছা। ইভেন বললো যে ওই রুমটাতে কেউ থাকে না, ওখানে শুধু ওরা হচ্ছে মিষ্টি বানানোর পরে ফ্রিজ করে মিষ্টিটা ওখানে রেখে দেয়। তার মানে এটা মিলে যাচ্ছে যে এটা তো আমরা বিভিন্ন বই পুস্তকেও পড়েছি, বা গুরুজন যারা আছে তারা আমাদেরকে বলেছে যে এরকম মিষ্টি বেশি থাকলে সেখানে এরা খাওয়ার জন্য আসে, বা কোনো পশু পাখির হাড়গোড় যেখানে থাকে সেখানে জিন অ্যাটাক করতে পারে। তো মোটামুটি 2টা ঘটনা আপনার কাছ থেকে জেনে ফেললাম। আশা করি যারা অডিয়েন্স বা দর্শক আছেন তাদের খুবই ভালো লেগেছে। তো আজকে পিঙ্কি আপুকে নিয়ে স্পেশাল শোটা করার কারণ হচ্ছে ওনাকে সবসময় আমি পাই না, আজকে পেয়ে গেছি। তো সেই জায়গা থেকে পিঙ্কি আপুর রিলেটিভস বা যার বাসাই হোক না কেন, উনি সুন্দর এবং ভয়ানক 2টো ঘটনা আমাদের শেয়ার করেছে। এবং আপনাদের লাইফে যদি এরকম কোনো ঘটনা থাকে আপনারা কমেন্টসে জানাতে পারেন, বা আমাদেরকে ফোন করে জানাতে পারেন, বা ফোন করতে সমস্যা থাকলে আপনারা আমাদেরকে মেসেঞ্জারে জানাতে পারেন। তো আজকের মতো অমানিশা এখানে শেষ করতে হচ্ছে, ঘড়িতে সময় অনেক হয়ে গেছে, আমরা দেরি করতে চাচ্ছি না। আশা করি আগামী পর্বে আপনারা সবাই যুক্ত থাকবেন। তো যেটা বলছিলাম যে পিঙ্কি আপুর কাছ থেকে স্পেশাল শোতে 2টো ভয়ানক ঘটনা আমরা শুনেছি। তো পিঙ্কি আপু, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস আমার শোতে আসার জন্য। আপনাকে সবসময় পাই না, অনেক অনেক ধন্যবাদ। এবং আমি চাই অমানিশা আরো 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 অনেক দূর এগিয়ে যায়, এবং আমরা আরো কিছু গল্প শুনতে পাই। এবং যেটা ভাইয়া বলছিলেন যে আপনাদের যদি এরকম কোনো গল্প থাকে আপনারাও কিন্তু এসে আমাদের সাথে শেয়ার করতে পারেন। গেস্ট আমি জানি, আমি স্পেশাল গেস্ট, তারপরে আমি একটু ঢাকা এফএম হয়ে আমি হচ্ছে একটু কাজ করে নেই। 01841904904 এই নাম্বারটিতে আপনারা হচ্ছে আপনাদের গল্প লিখে পাঠাতে পারেন, ভাইয়ার কাছে পৌঁছে যাবে এবং আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তো এখানে এসে আসলে যে এক্সপেরিয়েন্স, যেটা আমি বলছিলাম অলরেডি, যে আমার গল্পটা বলার সময় আমি অলরেডি আমার হচ্ছে গুজবাম হচ্ছিল এবং আমি ঘেমে গিয়েছি। আমি খেয়াল করছিলাম যে আপনি ঘেমে যাচ্ছিলেন। এক্স্যাক্টলি, আমি এখনো আমার মনে হচ্ছে যে আমি পুরো গরম হয়ে আছি। তো ব্যাপারগুলো যার সাথে ঘটে সেই আসলে অনুভূতির ব্যাপার।
হ্যাঁ অনুভূতির ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনাকে থ্যাঙ্কস যে অনেক ভয় লাগলেও আপনি শেয়ার করতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ অমানিশার এই সিটে আমাকে একটু ইনভাইট করার জন্য। তো তাহলে আল্লাহ হাফেজ তাহলে নাকি? অনেক ধন্যবাদ পিঙ্কি আপু। আর আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করি সামনের পর্বে অমানির সাথে সবাই থাকবেন এবং আমাদেরকে দেখবেন এবং আমাদের ঘটনা শুনবেন। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।